হ্যালো এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স বল অধ্যায়ের মাস্টার ওয়ান শট সিকিউ সলভ ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা এমন 10টা মোস্ট ইম্পর্ট্যান্ট বোর্ড সিকিউ সলভ করব, যে 10টা সিকিউ তুমি যদি বুঝে সলভ করতে পারো তবে বোর্ড পরীক্ষা বা স্কুল টেস্ট পরীক্ষায় বল অধ্যায় থেকে আসা যে কোনো ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের ফেস করার মতো 100% প্রস্তুতি তোমার হয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে কোশ্চানটা এসছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এ আসা কোশ্চান। তো আমরা যদি কোশ্চানটা একটু পড়ে দেখি, দেখো কোশ্চান বলছে এক ব্যক্তি একটা নির্দিষ্ট অবস্থান হতে 2 কেজি ভরের একটা বস্তুকে, তার মানে নির্দিষ্ট অবস্থান থেকে ধরে নিলাম আমরা এখানে একটা নির্দিষ্ট অবস্থান থেকে একজন ব্যক্তি এম ইকুয়াল যার ভর হচ্ছে 2 কেজি, একটা বস্তুকে 584 মিটার দূরত্বে ধরে নিলাম, এতটুক দূরত্ব হচ্ছে 584 মিটার, এটা অ্যাস ইকুয়াল এত দূরত্বে একটা বাক্স, এখানে একটা বাক্স আছে, আমরা একটা বাক্স এঁকে এই বাক্সে ফেলানোর জন্য 10 সেকেন্ড যাবত, তাহলে টি ইকুয়াল 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে এখানে প্রযুক্ত বল এফ কত, 10 নিউটন, এবং পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। আমরা জানি প্রযুক্ত বলের বিপরীতেই ঘর্ষণ বল ক্রিয়া করে, তাহলে এফকে হচ্ছে 3 নিউটন। এখন গরুর কোশ্চেন আমাদের বলছে যে যে বস্তুর উপর পথের গতীয় ঘর্ষণ সহগ, অর্থাৎ আমরা জানি গতীয় ঘর্ষণ সহগ হচ্ছে মিউকে, আমাদেরকে এই মিউকেটা বের করতে বলছে। এখন আসো আমরা লিখতে পারি যে গতীয় ঘর্ষণ যদি মিউকে হয়, গতীয় ঘর্ষণ সহগ মিউকে সমান আমরা জানি এফ কে বাই আর, যেখানে এফ কে হচ্ছে কি, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, যেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে 3 নিউটন। কিন্তু আর মানে হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, আর মানে কি অবিলম্বিক প্রতিক্রিয়া। দেখো অবিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু আমাদের দেওয়া নেই, অবিলম্বিক প্রতিক্রিয়া। তো আমরা সাধারণত অবিলম্বিক প্রতিক্রিয়াটা কিভাবে লিখব বা অবিলম্বিক প্রতিক্রিয়া কি হবে, আমরা জানি যে একটা আনুভূমিক তলে একটা সমতল যদি একটা আনুভূমিক তলে স্থির থাকে বা আনুভূমিকভাবে যাতায়াত করে, বা এর উপর যদি উপর নিচে যদি কোনো অতিরিক্ত বল কাজ না করে, তখন অবিলম্বিক প্রতিক্রিয়া আর বস্তুর ওজনের সমান। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে এই বস্তুটা সেম একটা আনুভূমিক তলে যাতায়াত করতেছে এবং উপর নিচে কোনো এম ভরের বস্তুর উপর অন্য কোনো বল ক্রিয়া করতেছে না, সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল এম জি, অর্থাৎ অবিলম্বিক প্রতিক্রিয়াটা বস্তুর ওজনের সমান। তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই যে এফ কে অর্থাৎ হচ্ছে 3 নিউটন আর সমান হচ্ছে যে এম জি, বস্তুর ভর হচ্ছে 2 আর জি হচ্ছে কত 9.8, এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 0.153, এটাই হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ। দেখো এরপরের প্রশ্ন বলছে ওই ব্যক্তিটি আসলে কি তার উদ্দেশ্য সফল হবে কি না। তো আমরা যদি দেখি যে আসলে ওই ব্যক্তি কি করছে, তো ওই ব্যক্তি প্রথম 10 সেকেন্ডে এফ সমান 10 নিউটন বল প্রয়োগ করে দেখছে যে সে একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ 584 মিটার দূরত্বে একটা বাক্স আছে, ওই বাক্সে ওই বলটা ফেলানোর উদ্দেশ্যে সে 10 নিউটন বল 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করছে। 10 সেকেন্ড পর ক্রিয়া করার পরে সে বল প্রয়োগ বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আমাদেরকে প্রথমত বের করতে হবে যে আসলে সে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো 10 সেকেন্ডে আমরা অতিক্রমিত দূরত্ব বের করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে তার একটা প্রযুক্ত বল আছে এফ, প্রযুক্ত বল হচ্ছে যে এফ কত 10 নিউটন, আর ঘর্ষণ বল আছে 3 নিউটন। তাহলে আমাদের এখানে একটা লব্ধি বল আছে, আর এই লব্ধি বল দ্বারাই হবে ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে এখানে আমরা লিখতে পারি কি এফ মাইনাস এফ কে ইকুয়াল এফ প্রাইম, যেখানে দেখো এফ হচ্ছে সামনের দিকে আর এফ কে হচ্ছে পেছনের দিকে, দুইটা বলেরই ডিরেকশন হচ্ছে বিপরীত, যার কারণে লব্ধি বল হবে বিয়োগফল, লব্ধি বল হবে কি দুইটা বলেরই বিয়োগফল। এখন আমরা কোন বল থেকে কোন বল বিয়োগ করব, বড় বল বিয়োগ ছোট বল। অবশ্যই এফ কে ঘর্ষণ বল থেকে প্রযুক্ত বল এফ এর মান বড়,
তাই আমরা লিখছি এফ মাইনাস এফ কে। আর এই এখানে এফ প্রাইমটা হচ্ছে লব্ধি বল বা কার্যকরী বল, এই লব্ধি বল দ্বারাই হবে ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি এফ মাইনাস এফ কে ইকুয়াল এম এ। তাহলে এই ইকুয়াল কী হবে, এফ মাইনাস এফ কে বাই এম। এখন দেখো এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে, প্রযুক্ত বল 10 মাইনাস এফ কে হচ্ছে 3, আর বস্তুর ভরের হচ্ছে যে 2 কেজি, বস্তুর ভর হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্বরণ আমরা কত পাচ্ছি, এ ইকুয়াল 3.5 ms ইনভার্স 2। এখন আমরা ত্বরণ বের করার পরে সে 10 সেকেন্ড যাবৎ বল ক্রিয়া করছে, তাহলে 10 সেকেন্ডে তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে। তাহলে আমরা লিখতে পারি যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখো বস্তু অবশ্যই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে তার আদিবেগ কত হবে 0, তাহলে 0 × 10 প্লাস হাফ অফ, ত্বরণ হচ্ছে আমরা মাত্র ত্বরণ পাইলাম হচ্ছে 3.5, তাহলে 3.5 ইন্টু টি হচ্ছে যে 10 স্কোয়ার। এতটুকু আমরা ক্যালকুলেশন করে আমরা আনসার পাচ্ছি 175 মিটার। অর্থাৎ সে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করার কারণে 175 মিটার পর্যন্ত গেছে। এখন এই 175 মিটার যাওয়ার পরে সে বলের ক্রিয়া বন্ধ করে দিচ্ছে। এখন আমাদেরকে ওই বলের ক্রিয়া বন্ধ করে দেওয়ার পরেও ওই বস্তুটা ঘর্ষণ বলের কারণে, ওই বস্তুটা কি ঘর্ষণ বলের কারণে কিছুটা পথ যাবে। কেননা আমরা জানি যে প্রযুক্ত বল যদি বন্ধ হয়ে যায়, ঘর্ষণ বল প্রযুক্ত বল তুলে নেওয়ার পরে বস্তু কিন্তু জড়তার কারণে সামনের দিকে এগোতে চায়, আর ঘর্ষণ বল পেছনের দিকে টেনে থামাতে চায়। এই দুইয়ের মাঝে লড়াই করে বস্তু থামার আগ পর্যন্ত কিছু নির্দিষ্ট দূরত্ব যাবে। এখন আমাদেরকে ওই নির্দিষ্ট দূরত্বটা বের করতে হবে, যে বস্তু ঘর্ষণ বল এবং জড়তার কারণে, ঘর্ষণ বল থামাতে চাইছে আর জড়তার কারণে সে এগোতে চায়, এই দুইটার মধ্যবর্তী যে লড়াই, এই লড়াইয়ের কারণে বস্তুটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যায় থামবে। এই থামার আগ পর্যন্ত আমাদের আরও একটা নির্দিষ্ট দূরত্ব সে যাবে, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি চিত্রটা আবার যদি একটু অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছিল আমাদের ওই বস্তু অ্যাম্বরের ওই বস্তুটা, যার ভর ছিল আমাদের হচ্ছে 2 কেজি। তাহলে এর উপরে আমরা প্রযুক্ত একটা বল প্রয়োগ করছিলাম, যে বল ছিল 10 নিউটন বল, আর তার পথের ঘর্ষণ বল ছিল এফ কে, যেটা ছিল 3 নিউটন। সে একটা নির্দিষ্ট সময় ধরে 10 সেকেন্ডে ধরে নিই আমরা, সে 10 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব গেছে, এস ইকুয়াল 175 মিটার। এখন এখান থেকে সে বলের ক্রিয়া বন্ধ করে দিছে, তাহলে সে এই জায়গায় ধরো বলের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে সে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে থামবে। ধরো এই জায়গায় গিয়ে থামছে, এখানে তার শেষ বেগ হচ্ছে 0, কিন্তু আমরা 10 সেকেন্ডে তার বেগ জানি না, তাহলে আমাদেরকে 10 সেকেন্ডে তার বেগটা বের করতে হবে। তাহলে 10 সেকেন্ডে শেষ বেগ, তাহলে শেষ বেগের ফর্মুলা আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, এ ইন্টু টি। ইউ 0, কারণ সে এখান থেকে স্থির অবস্থা থেকেই যাত্রা শুরু করছে। আর ত্বরণ হচ্ছে আমরা একটু আগে আমরা ত্বরণটা বের করছি যে 3.5, ত্বরণ কত, একটু আগে আমরা ত্বরণ বের করছি, ত্বরণ হচ্ছে 3.5 ইন্টু 10 সেকেন্ড, তাহলে টি হচ্ছে 10। এতটুকু আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 35 ms ইনভার্স 1। অর্থাৎ এখানে তার আদি বেগ ছিল 35 ms ইনভার্স 1, আর তার শেষ বেগ হচ্ছে 0, অর্থাৎ যে বিন্দুতে গিয়ে সে থেমে যাবে। এখন আসো এখানে তো এই লাস্ট অংশে, অর্থাৎ তার পরবর্তী 10 সেকেন্ড বল ক্রিয়া করার পরবর্তীতে এই এতটুকু অংশে তার কোনো প্রযুক্ত বল নেই, অর্থাৎ এতটুকু অংশে এফ বল 0, কিন্তু এই জায়গায়ও তো তার ঘর্ষণ বল আছে এফকে পেছনের দিকে, তাহলে আমরা এই জায়গায় একটা ত্বরণ পাবো। তাহলে আমরা আবার লিখতে পারি যে এফ মাইনাস এফ কে সমান এম এ। তাহলে এ সমান কি হবে, এফ মাইনাস এফ কে বাই এম, যেখানে প্রযুক্ত বল হচ্ছে 0 মাইনাস এফ কে বাই এম। তো আমরা যদি এখানে লিখি তাহলে কি পাচ্ছি, মাইনাস এফ কের মান কত, ঘর্ষণ বল হচ্ছে 3, আর বস্তুর ভর হচ্ছে 2
তাহলে আমরা এখানে পাচ্ছি -1.5 ms ইনভার্স 2, অর্থাৎ এখানে প্রযুক্ত বল 0 হওয়ার কারণে ঘর্ষণ বল দ্বারা একটা ত্বরণ পাচ্ছি, যে ত্বরণটা আসলে মন্দন, অর্থাৎ বেগ মন্দনে চলা অবস্থায়। এখন আমরা তার এই দূরত্বটা বের করব যে সে আসলে মন্দনে থাকা অবস্থায় কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এখন আসো আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, আমরা জানি যখন মন্দন হয় তখন -2as, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই -2a ইকুয়াল এস, কারণ আমরা এস এর মান বের করব। তো অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে এস ইকুয়াল লিখতে পাচ্ছি, তার শেষ বেগ হচ্ছে 0 স্কোয়ার, আদি বেগ হচ্ছে 35, আমরা একটু আগে বের করছি -2, ত্বরণ হচ্ছে 1.5। আমরা এই মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন নিয়েছি, কারণ এটা মন্দন প্রকাশ করছে। এখন আসো এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি 408.33 মিটার। এখন আমরা বলতে পারি যে প্রযুক্ত বল তুলে নেওয়ার পর বস্তুটা জড়তার কারণে সামনের দিকে এগোতে চায়, আর ঘর্ষণ বল পেছনের দিকে বস্তুটাকে থামাতে চায় টেনে। এই দুইটার মধ্যে লড়াই করে বস্তুটা থামার আগ পর্যন্ত আরও 408.33 মিটার অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল, দেখো প্রথম অবস্থায় বস্তু প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ছিল, আমরা 175 মিটার কত পাইছি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি আমরা 175 মিটার, 175 মিটার। লাস্টে ঘর্ষণ বলের এবং জড়তার কারণে বস্তুর অতিক্রান্ত দূরত্ব পাইছি আমরা 408.33 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, 175 প্লাস 408.33, তাহলে মোট হচ্ছে 583.33 মিটার। দেখো বস্তুটা মোট 583.33 মিটার অতিক্রম করে, কিন্তু আমাদের 583.33 আর ওই বস্তু আর বাক্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 584, তাহলে সামান্য অল্প একটু দূরত্বের জন্য ওই ব্যক্তি সফল হবে না। তাহলে আমরা বলতে পারি যে কেন সফল হবে না, কারণ ব্যক্তি একটা নির্দিষ্ট অবস্থান থেকে একটা বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে, তো 584 মিটার দূরত্বে বাক্সে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আসলে ওই বস্তুর সরণ হয়েছে মোট 583 মিটার, 583.33 মিটার, প্রায় 584 মিটার হয় নাই। সুতরাং আমরা বলতে পারি যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই দূরত্ব যদি আমরা এস প্রাইম বলি, তাহলে আমরা বলতে পারতেছি যে এস গ্রেটার দেন এস প্রাইম, মানে হচ্ছে যে এস প্রাইম থেকে এস এর মান বড়। সুতরাং আমরা বলতে পারি যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এই সৃজনশীলটা খুবই ইম্পর্ট্যান্ট, তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবে। দেখো এরপরের কোশ্চেনটা আসছিল যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে, যে এখানে একটা টেবিলের উপর 500 গ্রাম ভরের একটা বস্তু বইয়ের উপর কার্যকরী বল, তো আমরা মনে রাখবো কার্যকরী বল মানে হচ্ছে লব্ধি বল। তো কার্যকরী বল হচ্ছে 4.88 নিউটন। এখন প্রথম কোশ্চেন আমাদের বলছে যে উদ্দীপকের ঘটনায় গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। দেখো এই কোশ্চেনে একটু মিস্টেক আছে, যে এই কোশ্চেনে আমাদেরকে প্রযুক্ত বল বা প্রয়োগকৃত বল দেয়নি, যার কারণে আমরা ধরে নেই যে এই কোশ্চেনটা আসলে টাইপিং মিস্টেক, বোর্ডেরই কোশ্চেনে টাইপিং মিস্টেক হয়েছিল। আমরা ধরে নেই যে প্রযুক্ত বল, আমরা এই প্রযুক্ত বলটা ধরে নিচ্ছি, প্রযুক্ত বল এফ ইকুয়াল হচ্ছে ধরে নেই 6 নিউটন। দেখো এই 6 নিউটন কিন্তু উদ্দীপকে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয়নি। এখন আসো কার্যকরী বল মানে হচ্ছে কি লব্ধি বল, তো আমরা ধরি লব্ধি বল এফ প্রাইম ইকুয়াল 4.88 নিউটন। এখন আমাদেরকে বলছে গতীয় ঘর্ষণ সহগ। দেখো গতীয় ঘর্ষণ সহগ আমরা একটু আগে বের করছি মিউকে, কি গতীয় ঘর্ষণ
সহগ হচ্ছে মিউকে আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা কি জানি যে কোনো একটা বস্তু যদি হয় এখানে এর উপর যদি F বল প্রয়োগ করা হয় আর ঘর্ষণ বল হচ্ছে পেছনের দিকে ক্রিয়া করে, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে F মাইনাস এফ কে ইকুয়াল এফ প্রাইম, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল যেটা সামনের দিকে ক্রিয়া করতেছে, এফ কে হচ্ছে ঘর্ষণ বল যেটা পেছনের দিকে ক্রিয়া করতেছে, আর দুইটা বল পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে এখানে আমরা মাইনাস দিছি, এটাই ইকুয়াল হচ্ছে লব্ধি বল যেটা এফ প্রাইম। তাহলে আমরা এখান থেকে অবশ্যই আমরা এফ কেটা বের করতে পারি, কেননা মিউকে সমান আমরা জানি এফ কে বাই আর। তো এখন আমরা এখান থেকে চাইলে এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল এফকে লিখতে পারি। তাহলে দেখো আমাদের এফ যেটা আমরা ধরে নিয়েছি 6 মাইনাস 4.88, এটা হচ্ছে এফকে। এবার আসো আমরা কি জানি যে মিউকে ইকুয়াল এফকে বাই আর, যেখানে আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। আমরা একটু আগের ম্যাথে আমরা পড়ে আসছি আসলে অবিলম্বিক প্রতিক্রিয়াটা কি। যদি কোনো একটা বস্তু কোনো একটা সমতল আনুভূমিক তলে স্থির থাকে বা আনুভূমিকভাবে যাতায়াত করে, যদি এর উপর নিচে কোনো অতিরিক্ত বল কাজ না করে, তখন অবিলম্বিক প্রতিক্রিয়াটা বস্তুর ওজনের সমান। তাহলে এখানে অবশ্যই আরটা কি হবে, বস্তুর ওজন হচ্ছে এমজি, তাহলে এমজি এর সমান। আর এফকে আমরা কি পাইছি 6 মাইনাস 4.88। তাহলে আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি যে 6 মাইনাস 4.88 ডিভাইডেড বাই 6 মাইনাস 4.88, বস্তুর ভর হচ্ছে কত, আমরা 500 গ্রাম। তাহলে গ্রাম থেকে যদি আমরা কেজিতে নিই তাহলে 0.5, আর জি হচ্ছে 9.8। তাহলে পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 0.23। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরের কোশ্চেন বলছে যে মহাবিশ্বের দুটি, এরপরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। এটার জন্য আমরা আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে তা যদি আমরা একটু খেয়াল করি যে উদ্দীপকে আমাদের আসলে কি বলছে। উদ্দীপকে বলছে যে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান, একটা স্থান হচ্ছে এক্স আর একটা স্থান হচ্ছে ওয়াই, এদের ভরের অনুপাত দেওয়া আছে। এক্স স্থানে ভর বড় হাতের এম আর ওয়াই স্থানে ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে আমরা যদি লিখি ঘোড়ার গড় জন্য যে বড় হাতের এম অনুপাত ছোট হাতের এম ইকুয়াল 81:1, আর তাদের ব্যাসার্ধ বড় হাতের আর অনুপাত ছোট হাতের আর 4:1। আর দেওয়া আছে আমাদের জি অফ এক্স, অর্থাৎ এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2। এখন বলছে কোন জায়গায় ওজন কম হবে। এখন বলো ওজনের ফর্মুলা আমরা কি জানি, ডাব্লিউ সমান এমজি, ডাব্লিউ সমান এমজি। তাহলে এক্স স্থানে ওজন হবে ডাব্লিউ সমান এম ইন্টু জি অফ এক্স। আমাদেরকে জি অফ এক্স অর্থাৎ এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, কিন্তু আমরা যে ওয়াই স্থানে বস্তুর ওজন বের করব এম ইন্টু জি অফ ওয়াই, আমাদেরকে কিন্তু কোশ্চেনে জি অফ ওয়াই দেওয়া নাই, তাহলে আমাদেরকে জি অফ ওয়াই বের করতে হবে। এখন আসো আমরা ধরে নিই যে এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ, কারণ আমরা যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা জানি যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। তো আমরা জি অফ এক্স, যেহেতু আমরা এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তারপরে আমাদেরকে এখানে অনুপাত দেওয়ার কারণে এক্স এবং ওয়াই স্থান অনুপাত দেওয়ার কারণে আমরা দুইটা স্থানেরই অভিকর্ষ ত্বরণ বের করতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে জি এম বাই বড় হাতের আর স্কোয়ার, আর ওয়াই স্থানে অভিকর্ষ ত্বরণ জি অফ ওয়াই ইকুয়াল জি ছোটো হাতের এম বাই ছোটো হাতের আর স্কোয়ার। আমরা ধরে নিই এটা হচ্ছে 1 নং ইকুয়েশান, এটা হচ্ছে 2 নং ইকুয়েশান। আমরা যদি 1 নং ডিভাইডেড বাই যদি 2 নং দেই তাহলে আমরা কি পাচ্ছি, জি অফ এক্স ডিভাইড বাই জি অফ ওয়াই ইকুয়াল উপরে হচ্ছে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, জি ছোটো হাতের এম ডিভাইড বাই ছোটো হাতের আর স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি জি এম বাই আর স্কোয়ার ইন্টু ভাগ থাকলে আমরা জানি উল্টে যায় এবং আর স্কোয়ার উপরে যাবে, ছোটো হাতের জি জি ইন্টু ছোটো হাতের এম। তাহলে জি জি কাটা, আমরা এখানে পাচ্ছি যে ছোটো হাতের আর বাই বড় হাতের আর হোল স্কোয়ার ইন্টু বড় হাতের এম বাই ছোটো হাতের এম।
এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তো এখানে যদি আমরা মানটা বসাই দেই, দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই যে আমাদেরকে দেওয়া আছে এম অনুপাত এম হচ্ছে 81:1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এম বাই অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে 81/1। এরপরে আমাদেরকে দিছে বড় হাতের আর অনুপাত ছোট হাতের আর হচ্ছে 4:1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বড় হাতের আর বাই ছোট হাতের আর হচ্ছে 4/1, বা ছোট হাতের আর বাই বড় হাতের আর হচ্ছে 1/4। আমরা যদি মানটা বসাই এখানে পাচ্ছি 1/4² ইন্টু 81/1। তো এখানে ক্যালকুলেশন করে আমরা অ্যাজ এ রেজাল্ট পাচ্ছি 81, আর হচ্ছে নিচে হচ্ছে 16। এটা হচ্ছে জি অফ এক্স বাই জি অফ ওয়াই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে জি অফ ওয়াই অর্থাৎ ওয়াই স্থানে অভিকর্ষ ত্বরণটা বের করব। তাহলে আমরা যদি উভয় পাশে বিপরীতকরণ করি তাহলে আমরা লিখতে পাচ্ছি জি অফ ওয়াই ইকুয়াল জি অফ ওয়াই বাই জি অফ এক্স ইকুয়াল 16/81। জাস্ট আমরা উভয় পাশে বিপরীতকরণ করছি। এবার জি অফ ওয়াই রেখে দিলাম, জি অফ এক্স ভাগে আছে, পক্ষান্তর করলে হবে গুণ ইন্টু জি অফ এক্স। আমাদেরকে অবশ্যই এক্স স্থানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 9.8। তাহলে আমরা এখানে যদি 9.8 বসাই তাহলে আমরা জি অফ ওয়াই অর্থাৎ ওয়াই স্থানে অভিকর্ষ ত্বরণ পাচ্ছি 1.9358 এমএস ইনভার্স 2। তাহলে আমরা দুইটা স্থানেই বস্তুর অভিকর্ষ ত্বরণ পাইছি। এখন আমাদেরকে বইয়ের ভর দেওয়া আছে 500 গ্রাম। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে বস্তুর বা বইয়ের ভর হচ্ছে এম ইকুয়াল 500 গ্রাম। আমরা জানি গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 0.5 কেজি। তাহলে আমরা এখন এক্স স্থানে ওজন, বইয়ের ওজন, এক্স স্থানে বইয়ের ওজন কি হবে, ডাব্লিউ অফ এক্স ইকুয়াল এম ইন্টু জি অফ এক্স, যেখানে এম হচ্ছে 0.5 আর জি অফ এক্স অর্থাৎ এক্স স্থানে অভিকর্ষ ত্বরণ আমাদেরকে অলরেডি উদ্দীপকে দিয়ে দিয়েছে 9.8। তাহলে আমরা এখানে 9.8 লিখি। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 4.9 নিউটন। সেমভাবে ওয়াই স্থানে বইয়ের ওজন ডাব্লিউ অফ ওয়াই ইকুয়াল এম ইন্টু জি অফ ওয়াই। তাহলে আমরা মান বসাই, এম এর মান হচ্ছে 0.5, জি অফ ওয়াই আমরা মাত্র বের করছি, জি অফ ওয়াই কত, যে জি অফ ওয়াই হচ্ছে 1.9358 এমএস ইনভার্স 2। তাহলে এটা এখানে বসাই দাও 1.9358। তাহলে আমরা পাচ্ছি যে 0.9679 নিউটন। এখন বলছে আমাদের যে উদ্দীপকের কোশ্চেনে কি বলছে, কোন স্থানে বস্তু উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে। দেখো কোন জায়গায় ওজন কম, এক জায়গায় আমরা পাচ্ছি 4.9 নিউটন ওজন, আরেক জায়গায় আমরা পাচ্ছি 0.0679 নিউটন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 4.9 অবশ্যই বড়, সুতরাং বইয়ের ওজন এক্স স্থানে কি হবে, বেশি হবে, এক্স স্থানে বেশি হবে, এবং ওয়াই স্থানে কম হবে, আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। দেখো এরপরে ঢাকা বোর্ড 23-এ আসা কোশ্চেনটা উদ্দীপকের দুইটা অংশ। দেখো প্রথম অংশে আমাদের বলছে যে একটা সংঘর্ষ, অর্থাৎ এই একটা বস্তু দেওয়া আছে, আবার সেম প্রসেসে বি আর একটা বস্তু দিয়েছে, তারা একই ডিরেকশনে চলতেছে। এরপর তারা নির্দিষ্ট একটা সময় পর তাদের মধ্যকার সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের পরে এ বস্তু নির্দিষ্ট একটা বেগে চলছে, বি বস্তু নির্দিষ্ট আরেকটা বেগে চলছে। এ বস্তুর শেষ বেগ বি এ, বি বস্তুর শেষ বেগ বি হলে আমাদের গৌড় কোষ যদি তারা ভিন্ন ভিন্ন বেগে যায় তখন আমরা বি এ বস্তুর বেগ এবং বি বস্তুর বেগের আমরা আলাদা দুইটা সূত্র জানি। আমরা যদি সূত্র দুইটা লিখি যে বি এ ইকুয়াল হবে তখন m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1
প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা হচ্ছে b1 বের করার সূত্র। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি m1 মানে হচ্ছে এ বস্তুর ভর। তাহলে এ বস্তুর ভর কত দেওয়া আছে আমাদের? m1 হচ্ছে 50 কেজি। আর বি বস্তুর ভর যদি হয় m2, তাহলে m2 দেওয়া আছে আমাদের 40 কেজি। এরপরে দেখো এ বস্তুর আদিবেগ u1 দেওয়া আছে আমাদের 30 ms ইনভার্স 1। বি বস্তুর আদিবেগ u2 দেওয়া আছে আমাদের 20 ms ইনভার্স 1। এখন আমাদেরকে জাস্ট বি এটা বের করতে হবে। এখন আসো বি এর ফর্মুলাতে যদি আমরা বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি? m1 50 মাইনাস 40 হচ্ছে m1 এর মান হচ্ছে 50, এরপরে প্লাস 40 ইন্টু u1 এর মান হচ্ছে আমাদের 30 প্লাস 2, m2 এর মান হচ্ছে 40 ডিভাইডেড বাই m1 এর মান 50 প্লাস 40 ইন্টু u2 এর মান হচ্ছে 20। তাহলে আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে সরাসরি যে 21.111 ms ইনভার্স 1। এটা হচ্ছে বি এর শেষ বেগ। সেমভাবে মাঝে মাঝে কোশ্চেনে বি এর শেষ বেগটাও বের করতে বলে, অর্থাৎ বি বস্তুর শেষ বেগ বিও বের করতে বলে। তো আমি বি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি। বি ইকুয়াল হবে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এই ফর্মুলা দিয়ে আমরা b2 বের করব, অর্থাৎ বি বস্তুর শেষ বেগ। আর অলরেডি তো আমরা এই বস্তুর শেষ বেগ বের করছি। দেখো এরপরের দ্বিতীয় উদ্দীপকে বলছে আমাদের যে 200 গ্রাম ভরের একটা বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে বের করতে বলছে বলের প্রকৃতি, অর্থাৎ এই গ্রাফ থেকে আমাদের বলের প্রকৃতিটা বের করতে বলছে। এখন আসো আমরা সর্বপ্রথম এই গ্রাফে যদি তাকাই, দেখো এই গ্রাফের প্রথম অংশ হচ্ছে ও এ অংশ। তো ও এ অংশের ক্ষেত্রে আমরা বল যদি বের করতে যাই, তাহলে আমাদের ও এ অংশে আমরা বলের ফর্মুলা জানি F সমান ma, অর্থাৎ বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম। তাহলে আমরা এখান থেকে m ক্যালকুলেশন করে 200 গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ। তাহলে আমরা এখান থেকে অলরেডি কেজিতে একটা মান পাচ্ছি 0.2 কেজি। কিন্তু আমরা ও এ অংশে ত্বরণ কিন্তু জানি না, জানলে আমরা ও এ অংশে বলটা বের করতে পারতাম। তাহলে দেখো ও এ অংশে ও বিন্দুতে তার আদি বেগ হচ্ছে 0, আর শেষ বেগ এ বিন্দুতে তার বেগ হচ্ছে, এখানে একটু কোশ্চেনে মিস্টেক হয়েছে, এখানে 40 হবে। তো এ বিন্দুতে তার বেগ হচ্ছে 40, আর এখানে ও থেকে এতে যাইতে তার সময় লাগছে 20, অর্থাৎ শেষ সময় মাইনাস আদি সময়, অর্থাৎ এ বিন্দুতে সময় 20 আর ও বিন্দুতে সময় 0। তাহলে শেষ সময় বিয়োগ আদি সময় অর্থাৎ 20। তাহলে আমরা দেখো এখান থেকে অলরেডি ত্বরণ বের করতে পারি। তো ত্বরণের ফর্মুলা আমরা কি জানি? এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তো যেহেতু এটা ও এ অংশ প্রথম অংশ, তাহলে আমরা a1 ধরলাম। শেষ বেগ হচ্ছে 40 মাইনাস 0 ডিভাইড বাই 20 মানে 20, অর্থাৎ আমরা এখান থেকে ত্বরণ পাচ্ছি 2 ms ইনভার্স 2। তাহলে আমরা ও এ অংশে কি বল বের করতে পারবো? তাহলে ও এ অংশে বল F1 ইকুয়াল m ইন্টু a1। তাহলে দেখো m হচ্ছে আমরা কত পাইছি? 0.2 ইন্টু a হচ্ছে কত? 2। তাহলে আমরা এতটুকু ক্যালকুলেশন করে লিখতে পারি 0.4। বলের একক হচ্ছে নিউটন। এরপরে আসো আমাদের আরেকটা অংশ হচ্ছে এ বি অংশ। এরপরের অংশ হচ্ছে এ বি অংশ। দেখো এ বি অংশে যদি আমরা তাকাই, এ বি অংশের ক্ষেত্রে আদি বেগ এ বিন্দুতে বেগ হচ্ছে 40, বি বিন্দুতে বেগ 40, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন, অর্থাৎ সমবেগ। আমরা জানি সমবেগে কোনো বস্তুর ত্বরণ থাকে না, অর্থাৎ এ বি অংশে যদি আমরা নির্ণয় করি ত্বরণ, তাহলে এ বি অংশে আদি বেগও 40, শেষ বেগও 40, আর এ থেকে বিতে যাইতে আদি সময় 20, শেষ সময় 40। তাহলে সময় লাগছে শেষ সময়
বিয়োগ আদি সময় অর্থাৎ 40 বিয়োগ 20 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে আমরা যদি A2 বের করি বি মাইনাস ইউ বাই টি অর্থাৎ 40 মাইনাস 40/20 অর্থাৎ ত্বরণ হচ্ছে 0। তাহলে এবি অংশে ত্বরণ 0, কেননা ত্বরণ কেন 0 হয়েছে? কারণ এবি অংশ সমবেগ নির্দেশ করে। তাহলে আমরা এবি অংশে বল F2 কত পাবো? F2 পাবো m ইন্টু A2 অর্থাৎ 0.2 ইন্টু 0 অর্থাৎ 0 নিউটন। অর্থাৎ আমরা বলতে পারি এবি অংশে কোনো বল প্রয়োগ করা হয়নি। এরপরে আসম সেম প্রসেসে আমরা বিসি অংশে বল বের করব। তো বল বের করতে হলে বিসি অংশে আমাদের ত্বরণ বের করতে হবে। দেখো বি বিন্দুতে বেগ হচ্ছে 40 আর সি বিন্দুতে বেগ হচ্ছে 0। তাহলে আমরা বিসি অংশের ক্ষেত্রে লিখতে পারি বিসি অংশে আদি বেগ হচ্ছে 40, শেষ বেগ 0 আর সময় লাগছে, দেখো বি বিন্দুতে সময় হচ্ছে 40, সি বিন্দুতে সময় 60। তাহলে শেষ সময় বিয়োগ আদি সময় অর্থাৎ 60 বিয়োগ 40 অর্থাৎ 20 সেকেন্ড। তাহলে আমরা এখানে যদি ত্বরণ বের করি A3 ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস 2 ms ইনভার্স 2 অর্থাৎ এখানে মন্দন প্রকাশ করে। তাহলে বিসি অংশে বল কি হবে? F3 ইকুয়াল m ইন্টু A3, m পাইছি আমরা 0.2, A3 এর মান হচ্ছে 2 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 0.4 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে ওএ অংশে, দেখো আমরা অলরেডি পাইছি ওএ অংশে কত? ওএ অংশে হচ্ছে 0.4 নিউটন। ওই অংশে বেগ বল কত প্রয়োগ করা লাগছে? 0.4 নিউটন। এরপরে আমরা এবি অংশে বল কত পাইছি? 0 নিউটন। এরপরে আমরা লাস্ট বিসি অংশে বল কত পাইছি? 0.4 নিউটন। তাহলে আমরা লিখতে পারি যে ও এ অংশে বা ও এ রেখায় 0.4 নিউটন বল প্রয়োগ করায় 2 ms ইনভার্স 2 সুসমতরণে চলবে। তাহলে আমরা লিখতে পারি 0.4 নিউটন বল প্রয়োগ করায় 2 ms ইনভার্স 2 ত্বরণে চলে। এরপরে দেখো এবি রেখার ক্ষেত্রে আমরা বল কত পাইছি? 0, ত্বরণ কত পাইছি? 0। তাহলে আমরা লিখতে পারি এবি রেখায় বল প্রয়োগ না করায় ত্বরণ শূন্য অর্থাৎ সমবেগে যায়। অর্থাৎ কি? সমবেগে যায়। এরপরে লাস্ট অংশ হচ্ছে বিসি অংশে মাইনাস 0.4, এটা হচ্ছে বাধাদানকারী বল। দেখো এই মাইনাসটা থাকার কারণে আমরা বুঝতেছি এই বলটা হচ্ছে বাধাদানকারী বল। এই বলের কারণে এই বস্তুটা সি বিন্দুতে থেমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বিসি রেখায় 0.4 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করায় সি বিন্দুতে বস্তুটি থেমে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই হচ্ছে বলের দেখো এরপরে যশোর বোর্ড 2023-এ যে কোশ্চেনটা এসেছে সেটা আমরা সলভ করি। বলছে যে 20 কেজি এবং 30 কেজি ভর বিশিষ্ট দুইটা বস্তু। তাহলে প্রথম বস্তু হচ্ছে কত? প্রথম বস্তুর ভর হচ্ছে 20 কেজি। তাহলে আমরা যদি একটা 20 কেজি ভরের বস্তু অঙ্কন করি, এটা হচ্ছে ধরো 20 কেজি, আর এই বস্তুর নাম আমরা দিয়েছি এ বস্তু। আর একটা বস্তু যদি আমরা আঁকি, এটা হচ্ছে বি বস্তু, যার ভর হচ্ছে, এটা যদি হয় আমরা M1 নাম দিলাম, আর এটার নাম আমরা দিলাম M2 ইকুয়াল 30 কেজি। এরা পরস্পর 10 মিটার দূরত্বে আছে। তো এই দূরত্বটা হচ্ছে যে আমরা যদি লিখি আর ইকুয়াল, এই দূরত্বটা হচ্ছে যে কি আর ইকুয়াল 10 মিটার। এর পরবর্তী কোশ্চেন বলছে যে এরা দুইটা বস্তু স্থির অবস্থায় আছে, 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। তার মানে এ বস্তু হচ্ছে যে কি স্থির, অর্থাৎ এর আদিবেগ হচ্ছে 0, এরও আদিবেগ 0। কিন্তু
এই বস্তুর উপর বল প্রয়োগ করে তা বি বস্তুর দিকে 10 ms ইনভার্স বেগে গতিশীল হয়। অর্থাৎ এর উপর প্রাথমিক অবস্থায় বল প্রয়োগ করছে, তখন সে 10 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে, তার মানে এটা তার আদি বেগ। আর বি বস্তু তো তখনও স্থির ছিল, তাহলে বি বস্তুর শেষ বেগ আদি বেগ কত হবে? 0। আমাদেরকে এতটুকুই বলছে। এরপরে মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 ms ইনভার্স বেগে চলে, অর্থাৎ এরপরে তাদের মধ্যে সংঘর্ষ হয়, তারপর তারা একটা নির্দিষ্ট বেগে অর্থাৎ B1 এবং B2 ইকুয়াল বি বেগে তারা 4 ms ইনভার্স বেগে যাত্রা শুরু করে সংঘর্ষের পরে। প্রথম কোশ্চেন বলছে উদ্দীপকে দুটি বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণয় করো। এখন আসো, আমরা অলরেডি মহাকর্ষ বলের ফর্মুলা জানি, যে সূত্র হচ্ছে F সমান জি m1 m2 ডিভাইড বাই এদের মধ্যবর্তী দূরত্ব r হোল স্কয়ার। এই দূরত্বটা হবে প্রথম বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত, নট পৃষ্ঠ থেকে পৃষ্ঠ। খুবই ইম্পর্টেন্ট কথা, প্রথম বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত। এখন এখানে আমাদের সব কিছু ডাটা দেওয়া আছে, আমরা জাস্ট বসিয়ে দিই। আর এখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। আর এর এককটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। জি এর একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। আর m1 প্রথম বস্তুর ভর হচ্ছে 20, m2 দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 30, ডিভাইড বাই এর মধ্যবর্তী দূরত্ব 10, 10 স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10 নিউটন। অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। দেখো এরপরের প্রশ্ন বলছে উদ্দীপকের এই ঘটনাটি ভরবেগের সংরক্ষণ নীতি মানে কিনা। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি কখন মানবে? যখন দুইটা বস্তুর সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এটি ভরবেগের সংরক্ষণ নীতি মানে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ, তো সংঘর্ষের পূর্বের ভরবেগকে যদি আমরা P1 ইকুয়াল লিখি, তাহলে কি হবে? m1 u1 প্লাস m2 u2। সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুর আদি ভরবেগের যোগফল, অর্থাৎ এ বস্তুর আদি ভরবেগ কী হবে? তার ভর ইন্টু তার বেগ, তার আদি বেগ। বি বস্তুর আদি ভরবেগ কী হবে? তার ভর ইন্টু তার আদি বেগ। এ দুইটা যোগ করলে হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। দেখো এখানে আমরা অলরেডি m1 এর মান জানি 20, u1 এর মান জানি 10, m2 এর মান জানি 30 আর u2 এর মান জানি আমরা 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 200। আর ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে ms ইনভার্স 1। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। দেখো এরপরে আমাদেরকে বলছে সংঘর্ষ হওয়ার পরে মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 ms ইনভার্স বেগে চলমান করে, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুরও শেষ বেগ 4, দ্বিতীয় বস্তুরও শেষ বেগ 4। অর্থাৎ সংঘর্ষের পরের যদি মোট ভরবেগ আমরা বের করতে যাই, তাহলে আমাদের ফর্মুলাটা হবে, যদি লিখি সংঘর্ষের পরের মোট ভরবেগ, এটা যদি আমরা P2 ধরি, তাহলে m1 প্রথম বস্তুর শেষ বেগ b প্লাস m2 দ্বিতীয় বস্তুরও শেষ বেগ b, কারণ তারা একই বেগে চলছে। তাহলে এখান থেকে যদি আমরা b কমন নেই, তাহলে m1 প্লাস m2 ইন্টু b। দেখো প্রথম বস্তুর ভর m1 হচ্ছে 20, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 30, তাহলে 20 প্লাস 30, আর তারা 4 ms ইনভার্স বেগে চলছে সংঘর্ষের পরে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 50 ইন্টু 4, অর্থাৎ 200 কেজি ms ইনভার্স 1। দেখো আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছি যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হচ্ছে কত? 200, আর সংঘর্ষের পরের মোট ভরবেগ কত? 200। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ নীতিকে মেনে চলে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু সংঘর্ষের পূর্বে এবং পরের ভরবেগ সমান, সুতরাং উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ নীতি মানে। ঘটনাটি ভরবেগের সংরক্ষণ নীতি
সংরক্ষণ নীতি মেনে চলে। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরের কোশ্চেনটি বরিশাল বোর্ড 2023-এ এসেছিল যে 3 কেজি ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে আছে এবং কি এটা নিচের দিকে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠে 19 ms ইনভার্স বেগে আঘাত করে। তো আমরা যদি একটু চিত্রটা আঁকি তাহলে আমরা দেখতে পাবো এখানে ধরো m ইকুয়াল 3 কেজি ভরের একটা বস্তু আছে যেটা ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতা। তাহলে এটা হচ্ছে ধরো ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতা, h ইকুয়াল 20 মিটার। দেখো এরপরে বলছে এটি ভূপৃষ্ঠে 19 ms ইনভার্স বেগে আঘাত করে, অর্থাৎ ভূপৃষ্ঠে b ইকুয়াল 19 ms ইনভার্স বেগে এটি আঘাত করে। তো এখন আমাদের প্রথম কোশ্চেন বলছে যে এটি পতনের সময় বস্তুটির উপর বাতাসের বাধাজনিত বল কত, ঘর্ষণ বল কত হবে। তো আমরা যদি চিত্রটা এখানে আবার আঁকি যে পতনের সময় ধরে নিই যে বস্তুর তো অলওয়েজ mg নিচের দিকে, আর পতনের সময় বস্তুর বাধাজনিত যে ঘর্ষণ বল এটা যদি হয় F, এটা তো অলওয়েজ বস্তুর গতির বিপরীতে কাজ করবে। তাহলে বস্তু নিচের দিকে পড়তেছে mg, ওজনের কারণে বস্তু নিচের দিকে পড়তেছে, আর বাতাসের বাধাজনিত বল হচ্ছে উপরের দিকে তাকে বাধা দিচ্ছে। এখন আসো এরপরে আমরা লিখতে পারি যে আমাদেরকে এখানে বলছে যে পতনের সময় বস্তুর বাতাসের বাধাজনিত বল ঘর্ষণ বল অর্থাৎ এই এফটা বের করতে বলছে। তাহলে এখন আমরা লিখতে পারি এফ এবং এমজির মধ্যে কোনটা বড় হবে, অবশ্যই এমজি বড় হবে, কেননা বস্তু নিচের দিকে পড়তেছে, তাহলে এমজি এর মান বেশি। তাহলে এমজি মাইনাস এফ ইকুয়াল হবে এফ প্রাইম, যেটা হচ্ছে আমাদের লব্ধি বল। তাহলে আমরা এখানে লিখতে পারি এমজি মাইনাস এফ ইকুয়াল লব্ধি বল মানে হচ্ছে এম এ, এফ ইকুয়াল আমরা লিখতে পারি এম এ। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি এমজি মাইনাস এম এ ইকুয়াল এফ, অর্থাৎ বাতাসের ঘর্ষণজনিত বাধার যে বল এটা হচ্ছে এফ ইকুয়াল, আমরা যদি এম কমন নেই তাহলে জি মাইনাস এ। দেখো এই কোশ্চেনে আমাদেরকে কিন্তু ত্বরণ দেওয়া নাই। এখন আমরা যদি ত্বরণ বের করি আলাদা করে, তো ধরে নিই যে বস্তুর আদি অবস্থায় তার বেগ ছিল 0, শেষ অবস্থায় তার বেগ হচ্ছে 19, আর সময় এতটুকুতে তার উচ্চতা ছিল 20। এখন আমাদের বের করতে হবে এখানে ত্বরণ। আমরা জানি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AH। এখন এখানে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2AH, বা এ ইকুয়াল আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2H, যেখানে বস্তুর শেষ বেগ হচ্ছে 19, তাহলে 19 স্কোয়ার মাইনাস আদি বেগ হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বস্তুর উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে পাচ্ছি যে 9.025 ms ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণ ms ইনভার্স 2। এরপরে আমরা জাস্ট এই মানটা যদি এখানে বসিয়ে দিই, বস্তুর ভর হচ্ছে 3 কেজি ইন্টু জি হচ্ছে 9.8 মাইনাস ত্বরণ আমরা মাত্র পাইলাম 9.025, তাহলে আমরা এখানে পাচ্ছি 2.325 নিউটন, অর্থাৎ বাতাসের বাধাজনিত যে ঘর্ষণ বল তা হচ্ছে 2.325 নিউটন। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ পতনের সময় বস্তুটির উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল হচ্ছে 2.32 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরের প্রশ্ন বলছে উদ্দীপকের বস্তুটি উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর শক্তির রূপান্তর প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। তো আমরা সর্বপ্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতাকে আমরা যদি এ বলি, বস্তুর সর্বোচ্চ উচ্চতাকে যদি আমরা নাম দিই যে এ অবস্থান, তাহলে আমরা এখানে লিখতে পারি এ, আর বস্তুর সর্বনিম্ন অর্থাৎ ভূপৃষ্ঠে ওই জায়গায় আমরা নাম দিলাম ভি। এখন আমাদের বস্তুর শক্তি রূপান্তরের প্রক্রিয়াটা, তো আমরা শক্তি বলতে মোট শক্তি বোঝাই,
যা হচ্ছে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। এখন সর্বপ্রথম আমরা এই অবস্থান অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে বস্তুর দুইটা শক্তি বের করবো, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ এ বিন্দুতে, বা লিখতে পারি যে কি এ বিন্দুতে, তাহলে এই বিন্দুতে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি গতিশক্তি বের করি, তাহলে গতিশক্তি হচ্ছে ই কে। আমরা গতিশক্তির ফর্মুলা জানি যে হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম বি স্কোয়ার, যেখানে বস্তুর ভর হচ্ছে 3 আর বস্তুর সর্বোচ্চ উচ্চতা স্থির ছিল, যার কারণে বেগ 0। আমরা এতটুকু ক্যালকুলেশন করে বলতে পারতেছি যে বস্তুর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। এখন আসো সর্বোচ্চ উচ্চতা আরেকটা শক্তি আছে, এটা হচ্ছে বিভব শক্তি। তো আমরা যদি বিভব শক্তির ফর্মুলা লিখি, যে আমরা জানি বিভব শক্তি ইফ ইকুয়াল এম জি এইচ, যেখানে বস্তুর ভর হচ্ছে 3, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20 অর্থাৎ 20। আমরা এতটুকু ক্যালকুলেশন করে লিখতে পারতেছি যে 588 জুল। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুতে মোট শক্তি বলতে আসলে বিভব শক্তিকেই বোঝায়। তাহলে মোট শক্তি হচ্ছে কত? মোট শক্তি হচ্ছে 0 প্লাস 588 অর্থাৎ 588 জুল। আমরা বলতে পারি এই বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল কত? 588 জুল। সেম প্রসেসে আমরা বি বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করব। এখন আসো বি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করি, তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা জানি যে কি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, যেখানে বস্তুর ভর হচ্ছে 3 কেজি আর ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগ মুহূর্তে সে 19 এমএস ইনভার্স বেগে পড়ছে। তাহলে এখানে হবে 19 স্কোয়ার, পাচ্ছি 541.5 জুল। সেম প্রসেসে বি বিন্দুতে তার আরেকটা শক্তি আছে, এটা হচ্ছে বিভব শক্তি ইফ ইকুয়াল এম জি এইচ, যেখানে বস্তু ভূমিতে অলরেডি চলে আসছে, যার কারণে তার উচ্চতা হচ্ছে 0 অর্থাৎ এম জি এইচ 0। আমরা লিখতে পারি যে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে, যে বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল 541 প্লাস 0 অর্থাৎ 541.5 জুল। তো আমরা সাধারণত যদি দেখি যে বস্তুটি যখন 20 মিটার উঁচুতে রাখা হয়েছিল, তখন বস্তুর মধ্যে সবটুকু শক্তি স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত ছিল। আর বস্তু যখন আমরা ছেড়ে দিছি, তখন বস্তু যত নিচে নামতেছে ততই বস্তুর উচ্চতার কারণে বিভব শক্তি কমতেছে, আর বেগ বাড়ার কারণে গতিশক্তি বাড়তেছে, আর ওই বিভব শক্তির আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তো আমরা যদি দেখি যে এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে 588 আর বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 541, সুতরাং শক্তি আমরা জানি যে শক্তির সংরক্ষণ নীতি অনুসারে শক্তি সেম থাকার কথা, কিন্তু এখানে শক্তি কিন্তু হ্রাস পাইছে। দেখো আগে ছিল 588 আর এখন হয়েছে 541। সর্বোচ্চ উচ্চতায় 588, সর্বনিম্ন উচ্চতা 541, সুতরাং এখানে শক্তির লস হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ই লস বা শক্তির হ্রাস ইকুয়াল ই ইকুয়াল আমরা লিখতে পারি যে 588 মাইনাস 541.5 অর্থাৎ 46.5 জুল শক্তি হ্রাস পাইছে। তাহলে আমরা শক্তির হ্রাস হচ্ছে কত? 46.5 জুল। তা আমরা জানি শক্তির সংরক্ষণ নীতি অনুসারে মোট শক্তি অপরিবর্তনশীল থাকার কথা, কিন্তু যেহেতু শক্তির পার্থক্য 46.5 জুল, যা পতনের সময় আমরা বলতে পারি বাতাসের ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে গিয়ে এবং যখন নিচে পড়ছে ভূমিতে, তখন তাপ শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে অতটুকু শক্তি কি হয়েছে? লস হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল 2023-এ, একদমই ইজি একটা কোশ্চেন। চলো আমরা এটা একটু সলভ করি। দেখো উদ্দীপক কি বলছে, যে 3.92 নিউটন ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায়। তো আমরা যদি একটু চিত্র এঁকে দেখি, যে একটা মেঝেতে, অবশ্যই এই মেঝেতে ঘর্ষণযুক্ত একটা মেঝে, এই মেঝেতে বল প্রয়োগ করায়, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করায় এটা ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms ইনভার্স 2 ত্বরণে চলতে থাকে। তাহলে এই জায়গায় ঘর্ষণ ছিল এবং ত্বরণ হচ্ছে 0.5 ms ইনভার্স 2। আমরা যদি লিখি তাহলে ত্বরণ হচ্ছে 0.5 ms ইনভার্স 2। আর এই বস্তুর ওজন ডাব্লিউ সমান দেওয়া আছে আমাদের 3.92 নিউটন।
দেখো এরপরে বলছে যে ঘর্ষণ বল হচ্ছে 0.5 নিউটন। আমরা জানি প্রযুক্ত বলের বিপরীতেই ঘর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ আমরা যদি ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করি তাহলে এই ঘর্ষণ বল হচ্ছে 0.5 নিউটন। এখন প্রথম কোশ্চেন বলছে গাড়ির উপর প্রযুক্ত বল অর্থাৎ এফ বের করতে বলছে আমাদেরকে। তো দেখো আমরা অলরেডি জানি যে দুইটা বল যদি পরস্পর বিপরীত ডিরেকশনে কাজ করে তখন তাদের লব্ধি বল হবে তাদের বিয়োগ ফলের সমান। এখন আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব? দেখো এখানে অবশ্যই যেহেতু এ ত্বরণের সামনের দিকে চলছে অবশ্যই প্রযুক্ত বল বড় হবে ঘর্ষণ বলের চাইতে। তাহলে আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল এফ মাইনাস ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইকুয়াল এফ প্রাইম, কারণ বল থেকে বল বিয়োগ করলে আমরা বলই পাবো, ওই বলটা হচ্ছে লব্ধি বল। তাহলে এরপরে আমরা লিখতে পারি এফ মাইনাস এফ কে ইকুয়াল লব্ধি বল মানে আমরা লিখতে পারি এম এ। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে এফ ইকুয়াল আমরা লিখতে পারি এম এ প্লাস এফ কে, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ, আর এফ কে হচ্ছে ঘর্ষণ বল। দেখো আমাদেরকে ঘর্ষণ বল ত্বরণ দেওয়া আছে কিন্তু বস্তুর ভর দেওয়া নাই। আমাদেরকে ওজন দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল 3.92 নিউটন। আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারি এমজি, এমজি ইকুয়াল 3.92 নিউটন। তাহলে এম ইকুয়াল কি হবে যে 3.92 ডিভাইড বাই জি হচ্ছে 9.8, এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.4 কেজি। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই যে 0.4 ইন্টু ত্বরণ হচ্ছে 0.5 ইন্টু 0.5 প্লাস এফ কে হচ্ছে 0.5, এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি প্রযুক্ত বল 0.7 নিউটন। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং গাড়িটির উপর প্রযুক্ত বল হচ্ছে 0.7 নিউটন। গাড়িটির উপর প্রযুক্ত বল 0.7 নিউটন। দেখো এরপরের কোশ্চেন বলছে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে। তো আমরা গ থেকে অলরেডি প্রযুক্ত বলের মান পাইছি যে 0.7 নিউটন, অর্থাৎ এই প্রযুক্ত বল এফ হচ্ছে 0.7 নিউটন, এটা আমরা ঘ থেকে পাইছি। এখন বলছে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝে। আচ্ছা ঘর্ষণবিহীন মেঝে মানে যেখানে এফ কে এর মান হচ্ছে কি 0, তাহলে আমরা লিখি যে ঘর্ষণবিহীন মেঝে যেখানে এফ কে এর মান হচ্ছে 0। যদি আমরা একটু চিত্রটা আঁকাই ঘর্ষণবিহীন মেঝের জন্য, তাহলে আমরা দেখতেছি যে যেখানে প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়াল 0.7 নিউটন কিন্তু এফ কে হচ্ছে 0। তো এফ কে 0 হলে আমাদেরকে বলছে এই ঘর্ষণবিহীন মেঝেতে এবং ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের কীরূপ পার্থক্য হবে। তো আমরা যদি এই ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ বের করতে যাই এখনও আমাদের সেম এফ মাইনাস এফ কে ইকুয়াল আমরা লিখতে পারি এফ প্রাইম, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, আর এফ প্রাইম হচ্ছে লব্ধি বল, কারণ আমরা জানি দুইটা বলের বিয়োগফলও কী হবে বল হবে, আর ওই লব্ধি বল হচ্ছে কি লব্ধি বল দ্বারাই কি হবে ত্বরণ হবে এম এ। তাহলে এখানে আমরা এফ কে এর মান কী হবে 0, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ এ ইকুয়াল এফ মাইনাস এফ কে বাই এম, যেখানে বস্তুর উপর প্রযুক্ত বল আমরা পাইছি 0.7 মাইনাস ঘর্ষণ বল 0 আর বস্তুর ভর আমরা পাইছি 0.4। তাহলে আমরা এতটুকু যদি ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 1.75 এমএস ইনভার্স 2। এটা হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ, তো আমরা একে নাম দিলাম A1, ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ A1 ইকুয়াল এত। আর আমরা অলরেডি আমাদেরকে প্রশ্নে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ 0.5 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ এ ইকুয়াল 0.5 এমএস ইনভার্স 2। এখন আমাদের কোশ্চেনে বলছে যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন। তো পরিবর্তন আমরা দুইভাবে দেখাইতে পারি, বিয়োগ করেও দেখাইতে পারি পার্থক্য আকারে, আবার ভাগ করেও দেখাইতে পারি। তো আমরা যদি ত্বরণের পার্থক্যটা দেখাই যে ত্বরণের পার্থক্য, তো পার্থক্য সবসময় আমরা বড়টা বিয়োগ ছোটোটা, তো বড় মান হচ্ছে কত 1.75 আর ছোটো ত্বরণ হচ্ছে 0.5 এমএস ইনভার্স 2।
এই দুইটা আমরা বিয়োগ করে পাচ্ছি 1.25 ms ইনভার্স টু। এটাই ত্বরণের পার্থক্য। তো এতটুকুই পরিবর্তন বোঝায়। আর তুমি চাইলে ভাগ করেও দেখাইতে পারো যে দুইটা ত্বরণ একটা দ্বারা একটা ভাগ করে যা পাইবা, এরপরে বলবা যে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের অপেক্ষা এত গুণ বেশি অথবা এত গুণ কম। তো আমরা আর ওইভাবে দেখাইলাম না, আপাতত তো এতটুকু দেখাইলেই হবে। দেখো এরপরে রাজশাহী বোর্ড 2022 একটা কোশ্চেন আসছে, খুবই ইম্পর্ট্যান্ট, যে বলছে একজন প্লেয়ার 450 গ্রাম বরের একটা ফুটবলকে, তো আমরা যদি একটু চিত্রটা আঁকি তাহলে আমরা এই ম্যাথটা ইজিলি বুঝতে পারবো। ধরে এটা একটা ফুটবল, তো একজন প্লেয়ার সর্বপ্রথমে এই ফুটবলের ভর হচ্ছে ইকুয়াল 450 গ্রাম ভরের একটা ফুটবলকে 24 ms ইনভার্স আদি বেগে, অর্থাৎ ওই ফার্স্ট স্টেপে তার ওই ফুটবলকে 24 ms ইনভার্স বেগে 48 মিটার দূরে থাকা আরেকজন প্লেয়ারের কাছে দিয়েছে। ধরে নিই এখানে আরেকজন প্লেয়ার আছে, এই ফুটবল এবং এই প্লেয়ারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ইকুয়াল 48 মিটার। এরপরে সেই ফুটবলটিকে ধরে 8 মিটার দূরে একটা গোলবারের কর্নারের দিকে 9 ms ইনভার্স বেগে মাঠের উপর গড়িয়ে দেয়। অর্থাৎ এখান থেকে সে এখানে একটা ধরো গোলবার ছিল, এই গোলবারের দিকে এই ব্যক্তি এবং গোলবারের মধ্যবর্তী দূরত্ব ছিল ধরো, প্রশ্ন বলছে 8 মিটার দূরে, তাহলে এতটুকু হচ্ছে 8 মিটার। আর সে 9 ms ইনভার্স বেগে এই বলটা গড়িয়ে দেয় মাঠের উপর। অর্থাৎ এখান থেকে ধরো এই জায়গায় ফার্স্ট স্টেপে বেগ ছিল, আমরা বলতে পারি 9 ms ইনভার্স বেগ, অর্থাৎ এই ব্যক্তির আদি বেগ ছিল কত, 9 ms ইনভার্স বেগে এই ব্যক্তি বলটিকে গড়িয়ে দেয়। শেষ এতটুকুই বলছে। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে যে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। দেখো কর্নার কিক করছে এই ব্যক্তি, যখন তার বেগ ছিল ওই ফুটবলের বেগ ছিল কত, 9 ms ইনভার্স 1। তাহলে আমাদেরকে বলছে ওই মুহূর্তের গতিশক্তি বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি, কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি কি হবে, আমরা অলরেডি গতিশক্তির ফর্মুলা জানি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, যেখানে বস্তুর ভর হচ্ছে 450 গ্রাম। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর ভর যদি গ্রামে দেওয়া থাকে তো কেজিতে কনভার্ট করার উপায় হচ্ছে 1000 দ্বারা ভাগ। যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0.45 কেজি। এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, ইন্টু ওই কর্নার কিকের সময় তার বেগ ছিল 9 ms ইনভার্স 1, অর্থাৎ 9 স্কোয়ার। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 18.225 গতিশক্তির একক হচ্ছে জুল। তাহলে এটা হচ্ছে কর্নার কিকের মুহূর্তে ওই ফুটবলের গতিশক্তি। দেখো এরপরের প্রশ্ন বলছে যে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা। দেখো এই ব্যক্তি লাস্ট কর্নার থেকে এই ব্যক্তি কী করছে, 9 ms ইনভার্স বেগে ওই ফুটবলটা গড়িয়ে দিয়েছে, যেখানে ব্যক্তি এবং ফুটবল গোলবারের দূরত্ব হচ্ছে 8 মিটার। তো এই ব্যক্তি যে বলটা গড়িয়ে দিয়েছে এই বলের যদি দূরত্ব যদি 8 মিটার হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা গোলবার পর্যন্ত যাবে এবং গোল হওয়ার সম্ভাবনা আছে। যদি 8 মিটারের চাইতে কম হয় তাহলে কি গোল হওয়ার সম্ভাবনা নেই। এখানে সর্বপ্রথম আমরা যদি একটু তাকাই যে এই ব্যক্তি বলটাকে জাস্ট গড়িয়ে দিয়েছে, তো প্লেয়ার যখন পা দিয়ে বলটাকে বল প্রয়োগ করে গড়িয়ে দেয় সেই মুহূর্তে এই স্পর্শতলে স্পর্শ বা ধাক্কাটা ছিল সাময়িক, অর্থাৎ ওই বলটা ছিল সাময়িক। অর্থাৎ বলটি যখন পা দিয়ে ছেড়ে দিছে মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার প্রযুক্ত বল কিন্তু জিরো হয়ে গেছে, অর্থাৎ প্রযুক্ত বল কিন্তু আর কোনো কাজ করে না। অর্থাৎ বলটি ধাক্কার মুহূর্তে যে 9 ms ইনভার্স বেগ পেয়েছিল সেই জড়তার কারণে এটি সামনের দিকে যায়। অর্থাৎ মাটির উপরে গড়িয়ে চলার সময় কেবল আনুভূমিক বরাবর একটা বলই ক্রিয়া করছিল, যেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, আর প্রযুক্ত বল কিন্তু জিরো ছিল। আর এই গতীয় ঘর্ষণ বল হচ্ছে বস্তুর গতির বিপরীতে কাজ করে, বলটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা লিখতে পারি যে বলটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে থামবে, তাহলে তার শেষ বেগ হচ্ছে 0। আর ফার্স্ট স্টেপে তার আদি বেগটা ছিল 9 ms ইনভার্স বেগে এই বলটাকে গড়িয়ে দেওয়া হয়েছে। এখন আসো এখানে একটা ঘর্ষণ বল আছে যেটা আমরা এখনও জানি না, কিন্তু এই জায়গায় যে প্রযুক্ত বল ছিল এই প্রযুক্ত বল হচ্ছে 0।
কেন জিরো? কারণ বলটি যখন গড়িয়ে দিয়েছিল, অর্থাৎ বলটি পা দিয়ে মাটিতে ছেড়ে দেওয়ার মুহূর্তে ওই স্পর্শের পর মাটি যখন স্পর্শ করছে তখনই প্রযুক্ত বল আর কার্যকর থাকে না, তখন প্রযুক্ত বল জিরো হয়ে গেছে। তাহলে আমরা এখানে ঘর্ষণ বল পাবো। এখন ঘর্ষণ বল বের করতে হলে আমাদের এখানে গতীয় ঘর্ষণ সহগ দেওয়া আছে, অর্থাৎ মিউকে দেওয়া আছে। তো মিউকে দেওয়া আছে কত? 30/49। এখন আমরা অলরেডি একটা সূত্র জানি যে মিউকে সমান সমান এফকে সমান সমান মিউকে ইন্টু আর, বা মিউকে ইকুয়াল এফকে বাই আর, যেখানে এফকে হচ্ছে ঘর্ষণ বল আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এফকে ইকুয়াল আমরা কি লিখতে পারি? মিউকে ইন্টু আর, যেখানে মিউকের মান হচ্ছে যে 30/49। আর কি হবে? আমরা জানি যে যদি কোনো একটা বস্তু আনুভূমিক তলে স্থির থাকে বা আনুভূমিকভাবে যাতায়াত করে, তখন তার এবং তার উপর যদি অতিরিক্ত উপর থেকে কোনো বল ক্রিয়া না করে, তখন তার অবিলম্বিক প্রতিক্রিয়াটা হবে বস্তুর ওজনের সমান। তাহলে আমরা বলতে পারি এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া হবে mg। বস্তুর ওজন কি? m এবং g। তাহলে 30/49 ইন্টু বস্তুর ভর হচ্ছে 0.45 ইন্টু জি হচ্ছে 9.8। এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি যে 2.7 নিউটন হচ্ছে বল, 2.7 নিউটন হচ্ছে ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলের কারণে কিন্তু এই সিস্টেমে একটা ত্বরণ আছে। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আমরা এখন লিখতে পারি যে কি এফ মাইনাস এফ কে ইকুয়াল এম এ। তাহলে এ ইকুয়াল কী হবে? এফ মাইনাস এফ কে বাই এম, যেখানে প্রযুক্ত বল 0 এবং এফ কে ঘর্ষণ বল হচ্ছে 2.7 নিউটন। তাহলে অলরেডি আমরা ত্বরণ এ বের করতে পারবো। ত্বরণ এ ইকুয়াল কী হবে? 0 মাইনাস 2.7 ডিভাইড বাই 0.45। এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি তা হচ্ছে মন্দন, অর্থাৎ -6 ms ইনভার্স 2 ত্বরণে বলটি গড়িয়ে যাচ্ছে। এখন আসো আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা জানি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু মন্দন তাহলে কী হবে? -2as। আমাদের মেন বের করার উদ্দেশ্য হচ্ছে যে সরণ, অর্থাৎ বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a ইকুয়াল এস। তাহলে এস ইকুয়াল আমরা পাচ্ছি বস্তুর শেষ বেগ হচ্ছে 0 মাইনাস ওই জায়গায় আদি বেগ ছিল 9 ms ইনভার্স 1, তাহলে 9 স্কোয়ার মাইনাস 2, ত্বরণের মান হচ্ছে 6। তাহলে এখানে আমরা এতটুকু ক্যালকুলেশন যদি করি 6.75 মিটার। দেখো ওই বলটা গড়িয়ে মাত্র 6.75 মিটার দূরত্ব যাবে, কিন্তু ওই কর্নারের ওই ব্যক্তি থেকে গোলবারের দূরত্ব হচ্ছে 8 মিটার। তাহলে আমরা বলতে পারি যে গোল হওয়া সম্ভব নয়। তো আমরা যদি লিখি যে ফুটবলের স্থান থেকে গোলবারের কর্নারের দিকের মোট দূরত্ব কত? 8 মিটার। সুতরাং গোল হওয়া সম্ভব না। আশা করি সবাই বুঝতে পারছো যে কেন গোল হওয়া সম্ভব না। দেখো এরপরের কোশ্চেনটি সিলেট বোর্ড 2022 সালে আসছিল যে 39.2 নিউটন ওজনের একটা বস্তুকে ঘর্ষণ 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি যে এটা যদি হয় একটা বস্তু যার ডাব্লিউ হচ্ছে 39.2 নিউটন। তো আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, এখানে একটা বস্তু আছে যার ডাব্লিউ হচ্ছে 39.2 নিউটন। এই বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে। দেখো আমরা জানি প্রযুক্ত বলের বিপরীতেই ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে ঘর্ষণ বল এফ কে হবে পেছনের দিকে, অর্থাৎ 2 নিউটন। আর 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছে, তার মানে প্রযুক্ত বল যখন এফ প্রয়োগ করছে টি ইকুয়াল 10 সেকেন্ড, তখন বস্তুটির মোট 50 মিটার দূরত্ব যায়। তাহলে আমরা এতটুকু লিখতে পারি যদি হয় বস্তুর সরণ এস ইকুয়াল 50 মিটার দূরত্ব যায়। এরপর বল সরিয়ে নিলে ঘর্ষণ বলের কারণে বস্তুটি কিছুক্ষণ যে থেমে যায়। তাহলে এরপর হচ্ছে যে বল প্রযুক্ত বল এফ ইকুয়াল
যখন 0 হয়েছে তখন বস্তু কিছুক্ষণ পর গিয়ে থেমে যায়, অর্থাৎ এই জায়গায় বস্তুটা থেমে গেছে, তার শেষ বেগ 0। এখন আমাদের প্রশ্ন বলছে যে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, অর্থাৎ এফ নির্ণয় করতে বলছে, যে বলটা প্রযুক্ত হয়েছে। এখন আসম, বস্তু ফার্স্ট স্টেপে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে তার আদি বেগ ছিল 0। এখন আমরা যদি এখানে যে লিখি যে আমরা কি জানি, দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি বল কী হবে, তাদের বিয়োগফলের সমান। যেহেতু বস্তু এ ত্বরণের সামনের দিকে চলতেছে, তাহলে অবশ্যই প্রযুক্ত বল এফ বড় হবে আর ঘর্ষণ বল এফকে ছোট হবে। এটা ইকুয়াল এফ প্রাইম, যেখানে এফ প্রাইম হচ্ছে লব্ধি বল। তাহলে আমরা লিখতে পারি যে আমাদেরকে প্রযুক্ত বল বের করতে বলতো, তাহলে এফ ইকুয়াল এফ প্রাইম মানে এম এ, আর এফকে পক্ষান্তর করলে হবে প্লাস। আশা করি এতটুকু বুঝতে পারছো। যেখানে বস্তুর ভর দেওয়া নাই, ওজন দেওয়া আছে ডাব্লিউ, যে 39.2 নিউটন। এখন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি mg, তাহলে m ইকুয়াল কি হবে যে 39.2 ডিভাইড বাই 9.8। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 কেজি। কিন্তু দেখো এই জায়গায় বস্তুর ভর আমরা বের করছি, ঘর্ষণ বল দেওয়া আছে কিন্তু ত্বরণ দেওয়া নাই। তাহলে দেখো আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 50 মিটার এবং সময় দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, যেখানে আদি বেগ হচ্ছে 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে হাফ অফ এটি স্কোয়ার, এখান থেকে আমাদের বের করতে হবে এ, তাহলে আমরা 2s ইকুয়াল লিখতে পারি এটি স্কোয়ার, বা এ ইকুয়াল আমরা লিখতে পারি 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার, যেখানে 2 ইন্টু এস হচ্ছে কত মিটার, 50 মিটার, ডিভাইড বাই সময় কত সেকেন্ড যাবত, 10 সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ত্বরণ পাচ্ছি 1 ms ইনভার্স 2। ত্বরণ আমাদের এখানে কত পাচ্ছি, 1 ms ইনভার্স 2। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা এখন যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা আমাদের প্রযুক্ত বল পেয়ে যাব। বস্তুর ভর হচ্ছে 6 আর ত্বরণ হচ্ছে 1 আর ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, তাহলে 6 প্লাস 2, অর্থাৎ আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করে লিখতে পারি 8 নিউটন ছিল প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল কত ছিল, 8 নিউটন। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরের কোশ্চেন বলছে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি আর কতটুকু দূরত্ব যাবে, অর্থাৎ আমাদেরকে এই দূরত্বটুকু বের করতে বলছে। দেখো বল যখন সরিয়ে নিয়েছে তখন তার একটা নির্দিষ্ট অবস্থানে যায় বস্তু থেমে যাবে, শেষ বেগ 0। কিন্তু দেখো এরপরের কোশ্চেন বলছে যে বল সরিয়ে নেওয়ার পরে বস্তুটি কতটুকু দূরত্বে গিয়ে থেমেছিল। তো আমরা ফার্স্ট স্টেপে এটার নাম দিয়েছি এ বিন্দু, আর যে জায়গায় বল সরাই নিয়েছে ওই বিন্দুটার নাম দিয়েছি বি বিন্দু, আর যে জায়গায় গিয়ে বস্তু থেমে গেছে একদম ওই জায়গাটার নাম দিয়েছি আমরা সি বিন্দু। দেখো এ বি অংশের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে তার আদিবেগ কত, 0। তাহলে আমরা এ বি অংশে বস্তুর আদিবেগ ছিল 0, কিন্তু আমরা দেখো এ বি অংশে কিন্তু বস্তুর শেষ বেগ জানি না। এই যে বি বিন্দুতে বস্তুর শেষ বেগ আমরা জানা নাই, কিন্তু আমাদেরকে সময় দেওয়া আছে কত, 10 সেকেন্ড। আর আমরা অলরেডি গ থেকে ত্বরণ বের করছি 1 ms ইনভার্স 2, এটা আমরা গ থেকে পাইছি, গ হতে পাই। তাহলে অবশ্যই আমরা বি বিন্দুতে বেগ বের করতে পারবো। তাহলে বেগের ফর্মুলা আমরা কি জানি, ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 1, টি হচ্ছে 10, অর্থাৎ 10 ms ইনভার্স 1। অর্থাৎ বি বিন্দুতে বিসি অংশের ক্ষেত্রে বি বিন্দুতে তার আদিবেগ কত, ইউ ইকুয়াল 10 ms ইনভার্স 1। এখন আমাদেরকে বের করতে হবে যে এই বিসি অংশে বস্তু কতটুকু দূরত্ব গেছে। এখন দেখো বিসি অংশের ক্ষেত্রে আমরা জানি বিসি অংশে প্রযুক্ত বল 0, তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বল ছিল না, প্রযুক্ত বল 0 ছিল, কেননা প্রশ্ন করেছে বল সরিয়ে নেওয়ার পরে। তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বল ছিল 0, কিন্তু বি বিন্দুতে তার ঘর্ষণ বল ছিল, ওই ঘর্ষণ বলটা অলরেডি আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে যে 2 নিউটন, যেটা বস্তুর গতির বিপরীতে কাজ করে। তাহলে এফ কে হচ্ছে 2 নিউটন। এখন আমরা এই ঘর্ষণ বল দ্বারা এই সিস্টেমে একটা ত্বরণ আছে, এই ত্বরণটা আমরা বের করব। তাহলে বিসি অংশের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এফ মাইনাস এফ কে ইকুয়াল এম এ বা এফ প্রাইম। তো এ ইকুয়াল কী হবে,
এফ মাইনাস এফ কে বাই এম, যেখানে প্রযুক্ত বল 0, ঘর্ষণ বল 2 নিউটন, আর বস্তুর ভর আমরা বের করছিলাম 6 কেজি। তাহলে এখানে আমরা পাচ্ছি -1/3 ms ইনভার্স 2, অর্থাৎ এখানে মন্দন পাচ্ছি আমরা। তাহলে আসো আমরা লাস্ট বিসি অংশের ক্ষেত্রে তার আদি বেগ জানি, শেষ বেগ জানি এবং ওই অংশের ত্বরণ জানি, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে আমরা জানি যেহেতু এটা মন্দন, তাহলে আমরা সূত্র দিব কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, মাইনাস আছে বলেই ত্বরণের আগে একটা মাইনাস চিহ্ন আছে বলে আমরা এখানে মাইনাস দিয়েছি। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস 2as, তাহলে এস ইকুয়াল আমরা কি পাবো, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2a, যেখানে শেষ বেগ 0, আদি বেগ ছিল কত, দেখো আদি বেগ হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো এখানে জাস্ট ত্বরণের মানটা হবে 1/3, আবার মাইনাস সহ বসাইতে যায় না, কারণ এই মাইনাস থাকার কারণে আমরা সূত্রে মাইনাস নিয়েছি। তুমি যদি সূত্রটা এটা নাও যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তখন তুমি মন্দনের মানটা বসাইতে পারো, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছো। 2 ইন্টু ত্বরণের মান হচ্ছে 1/3, তো এতটুকু ক্যালকুলেশন করো, আমরা উপরে পাচ্ছি -100, নিচে পাচ্ছি -2/3, উভয় পাশে উভয় নিচে মাইনাস বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 100 ইন্টু 3 ডিভাইড বাই 2, অর্থাৎ 150 মিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন বলছে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি আর কত দূরত্ব গিয়ে থেমে যাবে, তাহলে আমরা বলতে পারি যে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি 150 মিটার দূরত্বে গিয়ে বস্তুটি থেমেছিল। তাহলে সুতরাং বল সরিয়ে নেওয়ার পর 150 মিটার দূরত্বে বস্তুটি থেমেছিল। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। যদি তোমায় ছুঁতে পারি। দেখো এরপরের কোশ্চানটাও একদম একই টাইপেরই কোশ্চান, দে সালমান 400 গ্রাম বড় একটা স্থির ফুটবলের উপর। তাহলে আমরা যদি কোশ্চানটা একটু যে চিত্রের মাধ্যমে দেখি, তাহলে আমরা বলতে পারি যে সালমান নামে একজন ব্যক্তি 400 গ্রাম বড় একটা ফুটবল, তো আমরা সাধারণত এখানে ফুটবলের শেপ দিলেই ভালো হয়, যে ধরে এটা হচ্ছে একটা ফুটবল যার ভর m = 400 গ্রাম, বড় একটা স্থির ফুটবল যার আদিবেগ ছিল স্থির 0, 2 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে। তাহলে সময় যখন 2, তাহলে t = 2 সেকেন্ডে সে এখানে F বল প্রয়োগ করছে কত, 5 নিউটন। তো ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে গড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। তাহলে ধরো এখানে হচ্ছে আরেকজন ব্যক্তি আছে যেটা শাকিল, আর ফুটবল এবং শাকিলের মধ্যকার দূরত্ব ছিল S = 120 মিটার। আর মাঠের ঘর্ষণ বল, তো আমরা জানি প্রযুক্ত বল সামনের দিকে ক্রিয়া করতেছে আর ঘর্ষণ বল হচ্ছে পেছনের দিকে ক্রিয়া করবে 1 নিউটন। আশা করি সবাই বুঝতে পারছো। এখন প্রথম প্রশ্ন বলছে যে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ নির্ণয় করতে বলছে। এখন দেখো এই জায়গা থেকে বল প্রয়োগ করছে F বল, যেটা ছিল 5 নিউটন, আর ঘর্ষণ বল ছিল Fk, যেটা ছিল 1 নিউটন। এখন আমাদের এই সিস্টেমের ত্বরণ বের করতে বলছে। এখন আমরা জানি যেহেতু এখানে দুইটা বল পরস্পর বিপরীত অবস্থানে আছে, তাদের লব্ধি বল হবে তাদের বিয়োগফলের সমান। তাহলে F মাইনাস Fk = F প্রাইম, যেখানে F প্রাইমটা হচ্ছে লব্ধি বল। তাহলে আমরা জানি লব্ধি বল দ্বারাই কি হয়, ত্বরণ হয়। তাহলে লব্ধি বল = ma। এই ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে F মাইনাস Fk বাই m, যেখানে বস্তুর প্রযুক্ত বল ছিল 5 নিউটন
ঘর্ষণ বল ছিল 1 নিউটন, আর বস্তুর ভর হচ্ছে 400 গ্রাম। দেখো বস্তুর ভর m ইকুয়াল 400 গ্রাম। তাহলে আমরা জানি গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ। তো যদি আমরা এখানে 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে 400 ডিভাইড বাই 0.0, 400 ডিভাইড বাই 1000, অর্থাৎ 0.4 হচ্ছে বস্তুর ভর। এরপর আমরা জাস্ট এই মানটা এখানে বসাই দিই যে 0.4, তাহলে আমরা পাচ্ছি 4 ডিভাইড বাই 0.4, অর্থাৎ 10 ms ইনভার্স 2 হচ্ছে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ। আশা করি সবাই বুঝতে পার। দেখো এরপর বলছে ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কিনা। তো ফুটবলটাকে যখন 5 নিউটন বলে গড়িয়ে দিয়েছে বা গড়িয়ে দেয়, তখন কিন্তু তার প্রযুক্ত বল আসতে 0 হয়ে যায়। মানে ফুটবলটা যখন মাটিতে স্পর্শ করে, অর্থাৎ মাটিতে গড়াই দেয়, তখন এই ফুটবলের প্রযুক্ত বলটা 0 হয়ে যায়। আর ফুটবলের প্রযুক্ত বল 0 হলেও কিন্তু ঘর্ষণ বল ক্রিয়া করতে থাকে। তো আমরা তাহলে লিখি যে প্রাথমিক অবস্থায় যখন বল প্রয়োগ ছিল 5 নিউটন 2 সেকেন্ড যাবত, তখন কিন্তু বস্তুর একটা অতিক্রান্ত দূরত্ব ছিল। তাহলে আমরা লিখি যে S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, যেখানে আমরা ঘ থেকে ত্বরণ অলরেডি পাইছি 10 ms ইনভার্স 2 হচ্ছে এই সিস্টেমের ত্বরণ ছিল। আদিবেগ 0, তাহলে সময় 2 হলেও পুরা মানটা 0 হয়ে যাবে। হাফ অফ ত্বরণ হচ্ছে 10 আর সময় হচ্ছে 2 সেকেন্ড যাবত ক্রিয়া করছে, এতটুকু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 20 মিটার। দেখো 20 মিটার পর্যন্ত বল প্রয়োগ করছিল, অর্থাৎ বলের ক্রিয়া 20 মিটার পর্যন্ত ছিল। তাহলে এই 20 মিটারের ধরো বস্তু এই জায়গায় এসছে, এই জায়গায় কিন্তু তার একটা শেষ বেগ আছে, অর্থাৎ তার 2 সেকেন্ডে তার শেষ বেগ আছে, অর্থাৎ সময় যখন 2 সেকেন্ড তখন তার কিন্তু একটা শেষ বেগ আছে। তাহলে আমরা লিখতে পারি শেষ বেগ v ইকুয়াল ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 10 ইন্টু টি হচ্ছে সময় হচ্ছে 2, তাহলে 20 ms ইনভার্স 1 হচ্ছে এই জায়গায় তার আদিবেগ। অর্থাৎ যদি আমরা এটা নাম দেই যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর শাকিল আছে সি বিন্দুতে, তাহলে বিসি অংশের ক্ষেত্রে এটা অবশ্যই হবে আদিবেগ ইউ, আর এ বি অংশের ক্ষেত্রে বি বিন্দুটা হবে তার শেষ বেগ ভি। তো এখন আসব, যখনই বল অপসারণ হয়ে গেছে, অর্থাৎ 5 নিউটন বলে, আর যখন এই বস্তুটাকে মাটিতে গড়াই দিছে, তো মাটিতে গড়ানোর মুহূর্তেই কিন্তু বল অপসারণ হয়ে গেছে, অর্থাৎ বলের ক্রিয়া তখন বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন ওই মাঠের ঘর্ষণ বলের প্রভাবে বস্তু কিন্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে। এখন এই জায়গায় প্রযুক্ত বল হচ্ছে যে 0 বিসি অংশে আমরা বলতে পারি যে প্রযুক্ত বল F ইকুয়াল 0, কিন্তু এই জায়গায় একটা ঘর্ষণ বল আছে যেটা অলরেডি প্রশ্নে দেওয়া আছে 1 নিউটন। তাহলে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি যে F মাইনাস এফ কে ইকুয়াল এম এ ইকুয়াল F মাইনাস এফ কে বাই এম, অর্থাৎ আমরা এখানে ওই প্রযুক্ত বল প্রযুক্ত বল তো 0 হওয়ার কারণে ওই ঘর্ষণ বল দ্বারা আমরা ত্বরণটা বের করব। তাহলে এটা 0 মাইনাস 1 ডিভাইডেড বাই বস্তুর বল 0.4, আমরা এখানে পাচ্ছি মাইনাস 2.5 ms ইনভার্স 2। অর্থাৎ দেখো বিসি অংশের ক্ষেত্রে তার আদিবেগ 20, আর যেহেতু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে বস্তু থেমে যাবে, তাহলে তার শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ 0। তাহলে আমরা লিখতে পারি যে শেষ বেগ হচ্ছে 0। এখন আসো আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস প্রাইম হলে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস 2as, আর এ ইকুয়াল কী হবে, আমরা এখানে বের করব এস। তাহলে এস ইকুয়াল কী হবে, যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই মাইনাস 2a, যেখানে শেষ বেগ হচ্ছে 0 আর আদি বেগ ছিল কত 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ত্বরণের মান হচ্ছে 2.5, এতটুকু আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 80 মিটার। তাহলে দেখো ওই ফুটবলটা প্রথম অবস্থায় তার অতিক্রান্ত দূরত্ব ছিল মাত্র 20 মিটার যতক্ষণ বল প্রয়োগ ছিল,
এরপরে বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর ফুটবলটি আরও 80 মিটার দূরত্ব যায়, অর্থাৎ ফুটবলের মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম ইকুয়াল 80 প্লাস 20, অর্থাৎ 100 মিটার। যেখানে আমাদের কোশ্চেনে বলছে যে ফুটবল এবং শাকিলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 120 মিটার, তাহলে আমরা বলতে পারি যে ফুটবলটা শাকিলের কাছে পৌঁছাবে না। তাহলে এটা হচ্ছে অবশ্যই এস মানে শাকিলের মধ্যবর্তী দূরত্বর চাইতে কি ছোট। সুতরাং ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে না। তো আজকের এতটুকুই রইল। তোমরা যদি এই প্রত্যেকটা সৃজনশীল ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে কোন অধ্যায়ের উপর সৃজনশীল কোশ্চেন সলভ চাও তাও জানাবে, আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।